স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে 2 শিশু সহ দগ্ধ 8 জন, এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ভোররাতে সিদ্ধিরগঞ্জ এলাকার একটি টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে। পাঁচজন দগ্ধ হয়েছে। সেই 5 জনের মধ্যে 2 জন শুধু বাচ্চা, যাদের 3 আর 7% আছে, আর বাকিদের প্রত্যেকেরই 20%-এর উপরে। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। আল্লাহ দিলে ফলন খুব অন্যান্য বছর খুব ভালো হয়েছে। ৩২০০ টাকা মন, এখন তাতে দেখা যাইতেছে যে আমার অনেক টাকায় লাভ। এই বাজারটা যদি সর্বশেষ পর্যন্ত কৃষক পায় তাহলে মোটামুটি ভাবে তারা চলতে পারবে আর কি। আমদানি নির্ভর সয়াবিন তেলের ব্যবহার কমিয়ে সরিষার তেলের ব্যবহার বৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে সরিষার বাম্পার ফলন, চলছে মাড়াই ও শুকানোর কাজ। দামও ভালো পাচ্ছেন চাষিরা। এ নিয়েও এখন জনপদে রয়েছে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ হয়েছেন 8 জন। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ভোররাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসে জানায়, বিস্ফোরণের ঘটনায় 2 পরিবারের 8 জন দগ্ধ হয়েছে। এর মধ্যে 6 জনের শরীর 20% পুড়ে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন সোহাগ, রূপালী, সামিয়া, 4 বছরের জান্নাত, সাব্বির, 1.5 বছর বয়সী সোমাইয়া, নূরজাহান। ফায়ার সার্ভিস বলছে, গ্যাসের লাইনের লিকেজ থেকে বাড়িটি গ্যাস চেম্বার হয়েছিল। এক পর্যায়ে মশার কয়েলের আগুন থেকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতেই দুর্ঘটনা ঘটে। 3 জনেরই আসলে বেশ মেজর বার্ন হয়েছে, 40%, 44% এবং 34%, এবং সবারই ইনহেলেশন ইনজুরি আছে। বিশেষ করে বাচ্চাটা বেশ খারাপ। আর আরেকটা ফ্যামিলির যে 5 জন দগ্ধ হয়েছে, সেই 5 জনের মধ্যে 2 জন শুধু বাচ্চা, যাদের 3 আর 7% আছে, আর বাকিদের প্রত্যেকেরই 20%-এর উপরে। এ বিষয়ে সবশেষ জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, এখন দগ্ধদের সবশেষ কি অবস্থা? শঙ্কাজনক অবস্থায় কয়জন রয়েছেন? আর এই ধরনের ঘটনা মানে ঘটলো কি করে, মানে লিকেজ কিভাবে হয়েছিল? গালিব, সোমবার ভোর রাতে আনুমানিক 3টার সময় এই যে গ্যাস লাইন থেকে লিকেজ থেকে আসলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এবং সেখানে মশার কয়েল থেকে আসলে এই সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং যে দগ্ধ হওয়া 2 পরিবারের পাশাপাশি, যেহেতু 3 শেডের ঘর, 2 পাশেই যারা ছিলেন পরিবারের সদস্যরা, তাদের সকলেই অর্থাৎ 8 জন, এক পরিবারের 6 জন, আরেক পরিবারের 2 জন দগ্ধ হয়েছে। তারা এখন এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে, এবং এই দগ্ধ হওয়া 8 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ তাদের প্রত্যেকের শরীরে 20 থেকে 45% পুড়ে গিয়েছে, এবং 2 জন শিশু রয়েছে। এই 2 জন শিশুর অবস্থা এখন অনেকটা আশঙ্কা মুক্ত, কারণ তাদের 5% এবং আরেকজনের 7% শরীর পুড়ে গিয়েছে, অর্থাৎ তাদের সংখ্যা মুক্ত রয়েছেন। এছাড়া যে বাকি 6 জন রয়েছে, তাদের মধ্যে 4 জন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ রয়েছে। এছাড়া সেখানে একজন কিশোর রয়েছে, একজন শিশু রয়েছে। আমরা দেখেছি একজন হান্নান নামের একজন, তার শরীর পুড়ে গিয়েছে 45%, অর্থাৎ তার যে শ্বাসনালী রয়েছে সেটিও পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন
করছেন এখানকার চিকিৎসক যারা রয়েছেন। আমার সঙ্গে কিছুক্ষণ আগেই এই ইনস্টিটিউটের যিনি পরিচালক রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন এই ঘটনায় যারা দগ্ধ হয়েছেন তাদের যাতে কোনো প্রকার চিকিৎসা যাতে ঘাটতি তৈরি না হয় সে বিষয়টি তারা লক্ষ্য রাখছেন। এবং স্বজনরা বলছেন যে যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে সেই ইউনিট আসেনি। স্থানীয়দের সহযোগিতা নিয়েই 2 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সেখানে 8 জন দগ্ধ হয়েছে 2 পরিবারের। সেখানে শিশু রয়েছে, নারী রয়েছে, প্রাপ্তবয়স্ক রয়েছে। একজনের বয়স 40 বছর, একজনের 30 বছর, আরেকজনের 20 বছর, আরেকজনের 16 বছর। এছাড়া একজনের 1 বছরেরও শিশু রয়েছে, তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে এখন এইচডিইউতে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই। এছাড়া যেহেতু এখানে নারায়ণগঞ্জের যারা এখানে ভুক্তভোগী যারা রয়েছেন তারা বলছেন এই যে গ্যাস লাইনের যে লিকেজ ছিল সেটি আগে থেকেই জানতো, যে বাড়ির মালিক রয়েছে তিনি জানতো, ভাড়াটিয়া যারা রয়েছেন তারাও জানতো। তারা নানা সময় তাদেরকে এই বিষয়টি অবগত করেছে যে এই গ্যাসের যে লিকেজ রয়েছে সেটি যাতে আসলে ঠিক করা হয়। যদিও বাড়িওয়ালা সেই বিষয়ে তারা আক্রুক্ষেপ করেননি, তাদের অভিযোগ তারা রয়েছে। তারা বলছেন এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, যারা এই স্বজন যারা রয়েছেন এই দগ্ধ হওয়ার পরিবারের সদস্যরা, তারা বলছেন। এছাড়া গতকালকে নারায়ণগঞ্জে চিকিৎসার জন্য আসলে নেওয়া হয়েছিল, সেখানে প্রাথমিকভাবে কোনো চিকিৎসা না পাওয়ায় কিন্তু তারা দ্রুত এই ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে এসেও রাতের বেলা চিকিৎসা পেতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে, কারণ তারা কিছুক্ষণ আগে একজন অভিযোগ করছিলেন যে রাতের বেলাও এখানে এসে তারা কোনো চিকিৎসক পাননি, একজন মাত্র চিকিৎসক ছিলেন। রাতে তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, তাদের এই অভিযোগটাও রয়েছে এখানকার যারা এই স্বজন রয়েছেন। পরবর্তীতে সকাল থেকে তাদের আসলে মোটা দাগে চিকিৎসাটা শুরু হয় এবং যখন তাদের এই 6 জনের যখন শরীর আশঙ্কাজনক অবস্থায় চলে যায়, অর্থাৎ 20 থেকে 45% শরীর তাদের পুড়ে গিয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে 20% পুড়ে গেলেই তাদেরকে আশঙ্কাজনক বলা হয়ে থাকে এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের মুখের অংশ পুড়ে গিয়েছে, অনেকের পা পুড়ে গিয়েছে, অনেকের পেটের অংশ পুড়ে গিয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় যেহেতু এই বিস্ফোরণের কারণে দগ্ধ হয়েছে সেক্ষেত্রে তাদের অবস্থাটা আশঙ্কাজনক রয়েছে। তবে স্বস্তির বিষয়ে 2 জন শিশু রয়েছেন, তাদের একজনের 7%, আরেকজনের 2% বা 3% শরীর পুড়ে গিয়েছে। তাদের অবস্থাটা এখন পর্যন্ত শঙ্কামুক্ত রয়েছে। তাদের পরিবারের স্বজনরা এখানে রয়েছেন, যারা স্বজন রয়েছেন। তবে এক পরিবারে যেহেতু 5-6 জন রয়েছে, সেখানে মা বাবা ভাই বোন সকলে একত্রিতই আসলে দগ্ধ হয়েছে, কারণ 2 পরিবার পাশাপাশি ছিল। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সংসার, 2টি টিন শেডের বাসা পাশাপাশি, মাঝখানে যেহেতু লিকেজ থেকে হয়েছে 2 পাশেই আসলে ঘরে লেগেছে এবং 2 পরিবারের সদস্যরাই দগ্ধ হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। রাজশাহীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। ভোর 5:30টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ি থেকে রাজশাহী মেডিকেলে যাচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত হন আরও 2 জন। হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাক সহ পালিয়ে গেছে চালক। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে এবার ব্যাপক হারে সরিষা চাষ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যার কারণে এবার বাম্পার ফলন হয়েছে সরিষার। চলছে মাড়াই ও শুকানোর কাজ। 5 থেকে 600 টাকা বেড়ে প্রকারভেদে সরিষার মন বিক্রি হচ্ছে 2000 থেকে 3200 টাকায়। জুয়েল রানার পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদীর চরাঞ্চল ও সমতল কৃষিজমিতে প্রতি বছরই চাষ হয় সরিষা। তবে এবছর কৃষকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। হলুদ ফুলের গালিচার মাঠ, যা এখন রূপ নিয়েছে সবুজ ও বাদামি বর্ণের দানায়। চাহিদা বাড়ায় সরিষার দামও বেড়েছে। গত বছরের তুলনায় প্রতি মণ 500 থেকে 600 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে নতুন সরিষা। এতে লাভের মুখ দেখছেন কৃষকরা। আমার বাজার যেভাবে আছে, যদি আশা করি যে ফলন হয় তাহলে 50 থেকে 60 হাজার টাকার মতো আমি আশা করি আমি রেট পাবো, এই টাকা ইনকাম করতে পারবো। বাজার ভালো আছে, 3200 টাকা মণ। এখন তাতে দেখা যাইতেছে যে আমার
অনেক টাকায় লাভ। আল্লাহ দিলে ফলন খুব অন্যান্য বছর তুলনায় খুব ভালো হয়েছে। এই বাজারটা যদি সর্বশেষ পর্যন্ত কৃষক পায় তাহলে মোটামুটিভাবে তারা চলতে পারবে আর কি। বড় বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বাজার থেকে সরিষা সংগ্রহ করে মজুত করছে। প্রকারভেদে প্রতিমণ সরিষা 2000 থেকে 3200 টাকায় কেনাবেচা হচ্ছে। এবার সরিষার বাজার ভালো, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করি, প্রায় সারা বাংলাদেশ বিক্রি করি। এইভাবে যদি সরিষার বাজারটা এই 3000, 3100, 3200 থাকে তাহলে কৃষক এটা আবাদ করতে আগ্রহী হবে। 30 থেকে 35 লাখ টাকার সরিষা বিক্রি হবে, ক্রয় বিক্রয় হবে। জেলায় চলতি বছরে প্রায় 60,000 টন সরিষা উৎপাদিত হচ্ছে, যার বাজার মূল্য 500 কোটি টাকার বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তাগণ আমদানি নির্ভর সয়াবিন তেলের ব্যবহার কমিয়ে সরিষার তেলের ব্যবহার বৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাম্পার ফলন ও ভালো দামের কারণে সরিষা চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে জামালপুরের কৃষকদের জন্য। এখন জামালপুর। সময়ের সাথে কৃষি পদ্ধতির পরিবর্তন হয়েছে, আধুনিকায়ন হয়েছে সেচ ব্যবস্থার। তবে সময়ের তুলনায় পিছিয়েছে পটুয়াখালীর সেচ ব্যবস্থা। ফসল উৎপাদনের সুবিধায় কৃষি জমির অভ্যন্তরে খাল কাটা হলেও ভরাট ও দখল হয়ে যাওয়ায় এসব খাল এখন কোনো কাজেই আসছে না। বিশেষজ্ঞরা বলছেন উপকূলীয় কৃষি ও পরিবেশে বাঁচাতে এসব খাল পুনরুদ্ধার জরুরি। জসিম পারভেজের তথ্য ছবিতে বিস্তারিত। উপকূলীয় অঞ্চলে কৃষিকাজের সুবিধার্থে জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন করা হয়। এতে সুবিধাও পান পটুয়াখালীর কৃষকরা। তবে বর্তমানে পলি পড়ে ভরাট হওয়া এবং পর্যায়ক্রমে দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে এসব খাল। এর মধ্যে কলাপাড়া উপজেলায় 125টির মধ্যে প্রায় 65টি খালে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে, বাকিগুলো অস্তিত্ব সংকটে। এতে বর্ষা মৌসুমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, আর শুষ্ক মৌসুমে তীব্র পানির সংকটে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। আমাদের জল বাজ্যে থাকে এর জন্য আমাদের ক্ষতি হয় অনেক। আমাদের এই খালটা যাতে খনন হয় তাইলে আমাদের ভালো হয়। সূর্যমুখী বা অন্যান্য রবি শস্যতে পানি দেওয়া যায় না, সেচ দেওয়া যায় না, অনেক দূর থেকে পানি আনতে হয়। পুকুরে পানি আসলে এই নিয়ে দিছি, এখন তো খালে বিলেও জল নাই। নোনা জল থেকে ফসল রক্ষা এবং মিঠা পানির সরবরাহ নিশ্চিতে এসব খাল একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন কোনো কাজেই আসছে না। কৃষকের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব না পাওয়ায় খালগুলো ভরাট হয়ে কৃষি জমির সঙ্গে মিশে গেছে। এতে কৃষি ও পরিবেশের উপরও বিরূপ প্রভাব পড়েছে। প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষায় এই বেড়িবাঁধের অভ্যন্তরে নদীর সাথে সংযোগ স্থাপিত যে খালগুলো রয়েছে এগুলি পুনরুদ্ধার করা দরকার এবং পানির প্রবাহ সচল রাখা দরকার। 35 থেকে 40% খাল ভরাট হয়ে গেছে, খালের বেডগুলো উঁচু হয়ে গেছে, যার কারণে আমাদের বিশেষ করে রবি মৌসুম যখন কৃষি খুব চাঙ্গা থাকে, বিভিন্ন ধরনের রবি ফসল, মুগ ডাল, সূর্যমুখী, ভুট্টা, এছাড়া আমাদের বোরো ধানের আবাদে বিঘ্ন সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট বিভাগের দাবি এরই মধ্যে খাল খননের কাজ শুরু হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ দখলদার এবং যারা বিনা অনুমতিতে টপসয়েল নষ্ট করছেন বা খাল দখল করে আছেন তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য প্রাথমিকভাবে 162টি খাল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক খাল যা ভরাট ছিল, যাহা পানি উন্নয়ন বোর্ড, বলুগোল প্রজেক্ট এবং 64 জেলা প্রজেক্টের মাধ্যমে খনন করা হয়েছে। 25 বছর আগেও দক্ষিণ অঞ্চলের জমি অনুর্বর ছিল, বর্তমানে সে জমি উর্বরতায় পরিণত হয়েছে, চাষি সংখ্যাও বেড়েছে। কিন্তু কৃষি জমির অভ্যন্তরে যে খালগুলো রয়েছে সে খালগুলো এখন মরা খালে পরিণত হয়েছে। কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তর ও সরকারি কর্মকর্তাদের যৌথ উদ্যোগে যদি কৃষি জমির অভ্যন্তরের এই খালগুলো যদি পুনর্খনন এবং দখলমুক্ত করে কৃষকদের সেচ কাজে ব্যবহার উপযোগী করে তোলে, তবেই উপকূলীয় অঞ্চলের কৃষকদের কৃষির জমির উর্বরতা বাড়বে এবং ফসল উৎপাদনে তারা সফলতা অর্জন করবে বলে দাবি কৃষকদের। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। চলতি আমন মৌসুমে ধানের সংকট থাকায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা খাদ্য বিভাগ লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহ করতে পারেনি। এনে বিস্তারিত জানাতে খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, এবার ব্রাহ্মণবাড়িয়ায় কত টন ধানের সংকট রয়েছে, আর এই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার
ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছেন? গালিব, চট্টগ্রাম বিভাগের মধ্যে সরকার সবচাইতে বেশি পরিমাণ ধান চাল সংগ্রহ করে থাকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার কারণ হলো এই জেলায় প্রায় ২৫০-র মতো চালকল রয়েছে, যার ফলে এখানে থেকে সবচাইতে বেশি পরিমাণ ধান চাল সংগ্রহ হয়। এবং গেল ২৮ ফেব্রুয়ারি যেই মৌসুম শেষ হয়েছে, আমন মৌসুম, এই মৌসুমে সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩,৭৪৭ টন ধান সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এর বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ৪৪৫ টন, অর্থাৎ ধানের সংগ্রহ অভিযানের অবস্থা কিন্তু একেবারেই নাজুক। এছাড়া যে সিদ্ধ চাল যেটি সংগ্রহের কথা ছিল, ২৪,৬২০ টন সিদ্ধ চাল সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তার বিপরীতে সংগ্রহ হয়েছে ২২,৫৩২ টন। অর্থাৎ এই যে সিদ্ধ চাল এবং ধানের ক্ষেত্রে প্রায় ৫,৫০০ টনের মতো কিন্তু ঘাটতি তৈরি হয়েছে। মূলত এটির কারণ সম্পর্কে আমরা যেটি তথ্য পেয়েছি যে এই গেল মৌসুমে ধানের সংকটের কারণে এবং ধানের যে ঊর্ধ্বগতি, এর ফলে খাদ্য গুদামে ধান এবং চাল কম দিয়েছেন চালকল মালিকরা। মূলত লোকসানের অজুহাতে এই চাল কম দিয়েছেন বলে আমাদেরকে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন। আমরা আসলে এটি নিয়ে কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর সঙ্গে। তিনি যেটি বলছেন যে এবার গেল যে বন্যা যেটি হয়েছিল পূর্বাঞ্চলে, এই বন্যার কারণে এই আমন মৌসুমের ফলন কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই আশুগঞ্জ মুকামে এই ধানের সংকটের কারণে ধানের দাম ছিল বেশ চড়া। আমরা গতকাল আশুগঞ্জ মুকামে পরিদর্শন করেছিলাম, সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি জেলা খাদ্য গুদামে আসলে এই এখানকার ব্যবসায়ীরা যে মোটা ধান থেকে চাল তৈরি করে দিয়ে থাকেন, সেই মোটা ধানটি কিন্তু গতকালও বিক্রি হয়েছে ১৩৭০ টাকা দর, অর্থাৎ সেটি স্বাভাবিকের চেয়ে প্রায় ২০০ টাকা বেশি বলে আমাদেরকে চালকল মালিকরা জানিয়েছেন। এবং এ কারণে লোকসানের অজুহাত দেখে তারা এই চালের গুদামে তারা চাল কম দিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গালিব, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কানিজ জাহান বিন্দু জেলা খাদ্য নিয়ন্ত্রক তিনি যেটি বলছেন যে এই সারা বাংলাদেশেই কিন্তু এবার যে আমন মৌসুমের যেই সংগ্রহ অভিযান সেটি কিন্তু পুরোপুরি অর্জিত হয়নি, যার ফলে এই যে ঘাটতির কারণে কিন্তু সরকার বিদেশ থেকে চাল আমদানি করছে। এবং তিনি বলছেন যে এই ভারত থেকে চাল আমদানির ফলে এখন এই যে ঘাটতি আসলে যেটি হয়ে আছে, সেই ঘাটতিটি কিন্তু আমদানি কিন্তু চালের মাধ্যমে দেওয়া হবে, যার ফলে সরকারের যেই বিভিন্ন যে খাদ্য বান্ধব বা বিজিএফ যে বিভিন্ন যে কর্মসূচি আছে চাল বিতরণের, সেই বিতরণ কার্যক্রমে কিন্তু কোনো ধরনের প্রভাব পড়বে না। তবে কানিজ জাহান বিন্দু আরেকটি কথা বলেছেন, যেহেতু আগামী মাস ২ মাস পরেই আবার যেহেতু আবার যেহেতু বুড়ো মৌসুম শুরু হবে, সেই বুড়ো মৌসুমে যেই ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু কিছুটা বাড়িয়ে তারা আসলে এই যে ঘাটতিগুলো সেগুলো কিন্তু তারা পূরণের চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য দিয়ে রেখে এবার আমন মৌসুমে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতেও আসলে এবার ফলন কম হয়েছে, যার ফলে হাট বাজারগুলোতে ধানের যেই ধান কিন্তু কম উঠেছে। এবং এর জন্য আসলে এই যে সংকট সেটি কিন্তু আরো কিন্তু অনেকটাই প্রকট হয়ে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে গালিব, তবে আসলে খাদ্য বিভাগ বলছে আসলে যেহেতু চাল আমদানি হচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের কিন্তু এই যে বিতরণ কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়বে না। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ধান চাল সংগ্রহ অভিযান সংক্রান্ত সবশেষ তথ্য। ফেনীতে রোজার শুরুতেই চড়া ফলের বাজার, সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে সব ধরনের ফলের দাম। খেজুরের দামও বাড়তেই এ নিয়ে আরও জানাতে মহিপাল আড়ত থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, বাজারে খেজুরের সরবরাহ কেমন দেখছেন, আর বাড়তে অন্যান্য যে ফলগুলো রয়েছে সেই ফলের সরবরাহ কেমন দেখছেন, আর দেশি এবং বিদেশি ফলের মধ্যে দামের পার্থক্য কেমন? গালিব, আমরা এখন আছি ফেনীর মহিপালের ফলের আড়তটিতে। এই আড়তটি ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ এই অঞ্চলের সর্ববৃহৎ একটি ফলের আড়ত। এখানে দেশীয় ফল থেকে শুরু করে বিদেশি ফল সব ধরনের ফলই বিক্রি হয়। আমরা যেমনটি দেখেছি রমজানের প্রথম দিন এবং আজকের দ্বিতীয় দিন, সপ্তাহের অন্যান্য দিন ফলের যে দাম ছিল, আজকে দুদিন ফলের দাম কিন্তু প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। আমরা আজকের বাজারে যেটি দেখেছি যে খেজুর সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। একটু ভালো দামের যেসব খেজুর গত সপ্তাহ কিন্তু যেসব খেজুর ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে, সেই সব খেজুর কিন্তু আজকের বাজারে এবং গতকালকের বাজারে ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে বিদেশি ফল যেসব রয়েছে বাজারে, আঙুর প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ৪০০ এবং ৪২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। এছাড়াও আনার বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০ থেকে ৬০০ টাকার মধ্যে, আপেল বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকার মধ্যে, মালটা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকার মধ্যে, যেগুলো কিন্তু গত সপ্তাহে কিন্তু ২৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। এছাড়াও বাজারে আমরা দেখেছি যে বেশ কিছু তরমুজ এসেছে এবং আনারস এসেছে। এছাড়াও রয়েছে দেশীয় কুল এবং অন্যান্য যেসব দেশীয় ফল রয়েছে, পেয়ারা থেকে অন্যান্য ফলগুলো। আমরা যেমনটা দেখেছি বাজারে বিদেশি ফলের চাইতে দেশীয় যেসব ফল রয়েছে সেগুলোর দাম কিছুটা তুলনামূলক কম রয়েছে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে
আমাদের ফেনীর পাশের যে জেলা নোয়াখালীর হাতিয়ার, জাহিদগার চর, নিজুমদ্বীপ এবং অন্যান্য অঞ্চল, সুবর্ণচর, অন্যান্য অঞ্চলের যেসব তরমুজ আগাম তরমুজ বাজারে এসেছে, আমরা দেখেছি যে সেই সব তরমুজ প্রতি পিস 250 থেকে 300 টাকা, ক্ষেত্র বিশেষে একটু বড় সাইজের তরমুজ 500 থেকে 700 টাকায়ও বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখি যে আনারস জোড়া আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে, পেয়ারা বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে, কুল বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। ক্রেতারা যেমনটি বলছেন, রমজানের আগে ফলের যে দাম ছিল সেই দামটা হঠাৎ করেই রমজান আসার ফলে কিন্তু বেড়ে গেছে, অনেকটা কেজি প্রতি 30 থেকে 50 টাকার মধ্যে বেড়েছে। আমরা কথা বলছি ফেনীর যেই মহিপালের আড়তের বিক্রেতারা, সেই বিক্রেতারা বলছেন যে সরবরাহ কিছুটা কম, যার ফলশ্রুতিতে চাহিদা বেশি, এর কারণে দামটা বেশি। তো এই ছিল ফেনীর মহিপালের ফল আড়ত থেকে আমাদের কাছে আজকের ফল বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম। ক্যান্সার সহ নানা দুরারোগ্য ব্যাধি নিরাময়ে বাড়ছে ওষুধি গাছের চাহিদা, যার কারণে কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাড়ছে ওষুধি গাছের চাষাবাদ। কম খরচে বেশি মুনাফায় আগ্রহ বাড়ছে চাষিদেরও। বাড়তি ওষুধি গাছ সহ বৈচিত্র্যময় ফল ও সবজি চাষে সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি অধিদপ্তর। খালেদ সাইফুলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। কুমিল্লার বরুড়ার ইউনানি চিকিৎসক জাকির হোসেন বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে ফসলি মাঠ চাষ করেছেন প্রায় 150 প্রজাতির ঔষধি গাছ। এর মধ্যে শুধু 80 শতক জমিতে আবাদ করেছেন বিট। জাকিরের ভাই শাহনেওয়াজও আয়ুর্বেদিক চিকিৎসক। তার বাড়ি জুড়ে রয়েছে ননিফল, করসল, লালচন্দন, সাদা চন্দন, আলু বোখারা, লেমন গ্রাস, নিশিন্দা, সুইট বাসিল, অ্যাভোকাডো, মোরিঙ্গা, পানপরাগের মতো দুর্লভ ঔষধি গাছ। বিটরুট সহ এসব গাছ চাষ করে বেশ লাভবান তারা। 2 থেকে 300 কেজি উঠাচ্ছি, উঠিয়ে বাজারে দিয়ে দিচ্ছি, ওটা চলে যাচ্ছে। এবং আমাদের এটা খরচটা হলে আমাদের এই শতকে 80 শতকে আমাদের 70,000 টাকা খরচ হয়েছে। লাভ হবে হয়তো 6 থেকে 7 থেকে 8 লাখ টাকা হবে। চাহিদা প্রচুর, আমার যে পরিমাণ করেছি এর থেকে 10 গুণ অর্ডার আছে আমার। প্রতিদিনই আমাদের এখানে খুব ভিড় জমায়, বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে মানে খাওয়ার জন্য, নেওয়ার জন্য আসে এই জন্য যে নতুন একটি পণ্য যেটা হার্ট, লিভার, কিডনিকে ভালো রাখে, হার্ট ফেলিউর থেকেও মুক্ত করে। এই কথাগুলো যখন আমরা ফেজে বলি, এগুলো শোনার পরে তারা উদ্বুদ্ধ হয়ে আসে, আয়সা খুব নিয়ে যায় এবং প্রচুর চাহিদা আছে এটা। ক্যান্সার সহ নানা দুরারোগ্য ব্যাধি নিরাময়ে এসব ঔষধি গাছের চাহিদা রয়েছে বেশ। 90 দিনে পরিপক্ক হয়ে যাওয়ায় মাঠ থেকে বিটরুট সংগ্রহ করেন ভোক্তারা। যেহেতু এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, সেই হিসাবে আমরা এটা এখান থেকে এনে কিনে আমরা নিয়ে যাই এবং আমরা খাই। কারো প্রেশার, কারো লিভারের, কারো হার্টের, এই সমস্ত জানাশোনা হতে বা চিকিৎসা বিজ্ঞানে তারা এখানে বীজ জমায়, এগুলো নিয়ে যায় তারা খাওয়ার জন্য। আমি একজন ব্যবসায়িক, আমি এটা জানার জন্য এখানে আসছি এবং এটা খাই আমরা আনন্দ পাই, এই জন্য আমরা এখানে নিতেছি। নেইও কৃষি বিভাগ বলছে একই ধরনের ফসলের উপর নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্যময় চাষ করে বেশি লাভ করতে পারছেন চাষিরা। বিটরুটটা হলো খুবই একটা হলো উচ্চ মূল্যের এবং এটা পুষ্টি গুণের দিক থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম, এটা অ্যান্টিঅক্সিডেন্টও বেশি, যার কারণে এটা মানে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে বলে অনেকে মনে করে। এই ওষুধি গুণসম্পন্ন ফসল বা ফল চাষেও যেন কৃষকরা এগিয়ে আসে, সেই জন্য আমরা আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। আমাদের বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তাগুলো জনের উঠান বৈঠকের মাধ্যমে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে থাকি। ঔষধি গাছগুলো শুধু আমাদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে না, বরং পরিবেশ এবং প্রাণজগতের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ পরিমণ্ডলে ঔষধি গাছের চাষাবাদ বাড়লে ভোক্তাদের কাছে তা আরও সহজলভ্য হবে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গেল বন্যায় ভেঙে যাওয়া কোয়ার ঢালা স্লুইস গেটের সংযোগ সড়ক 8 মাসেও মেরামত হয়নি। এতে বিঘার পর বিঘা জমির বড় ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তাদের দাবি, স্লুইস গেটের ভাঙা অংশটি দ্রুত মেরামত করা না হলে চৈত্রের মাঝামাঝি সময়ে কুশিয়ারা নদীতে পানি আসলে ডুবে যেতে পারে 3 উপজেলার বড় ফসল। হবিগঞ্জ থেকে সহকর্মী কাজল সরকারের প্রতিবেদন। গেল বছরের 4 জুন
হবিগঞ্জের আজবেরিগঞ্জ বদলপুর সড়কের কোশিয়ারা তীরবর্তী কয়ার ঢালা স্লুইস গেটের দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়। সময়ের সাথে ভাঙনটি আরও বড় আকার ধারণ করে, তবে দীর্ঘ ৮ মাসেও এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে হাওর জুড়ে শেষ হয়েছে বড় আবাদ, আর মাস দেড়েক পরই ফসল ঘরে তোলার সময়। কিন্তু কয়ার ঢালা স্লুইস গেটের সংযোগ সড়কের বাঁধ এখনও মেরামত না করায় ৩ উপজেলার কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। তাদের আশঙ্কা চৈত্রে আগাম বৃষ্টিপাত হলে কুশিয়ারা নদীর পানি হাওরে ঢুকে পড়বে, এতে তলিয়ে যাবে বিস্তীর্ণ ফসলি জমি। অনেক ভয়ে আছি, আতঙ্কে আছি। এই চৈত মাসের শেষ হয় এগুলা বৈশাখে তো ক্ষতিগ্রস্ত হইয়া ভাঙিয়া অনেক ক্ষতি করতে পারে। যদি মনে হয় মাসের ১.৫ মাসের ভিতরে না বান্ধা হয় তো এই বাঁধ আর বান্ধার মতো সম্ভব না। এই বান্ধা ছুটলে বাদে এই আওয়ার থেকে দৌড়ে করে ভাতারে ছুটে পানি। এই সংযোগ সড়কটির দায়িত্বে রয়েছে জেলা প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারের সঙ্গে চুক্তি করে দ্রুত কাজটি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সংস্থাটির নির্বাহী প্রকৌশলী। চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ঠিকাদারকে উক্ত কাজটি জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। চৈত্রের মাঝামাঝি সময়ের আগেই উক্ত স্লুইস গেটের অ্যাপ্রোচের সড়কটি মেরামত করা সম্ভব হবে ঠিকাদার। এর আগে ২০২২ সালে কয়ার ঢালা স্লুইস গেটে ভাঙন দেখা দেয়, পরে ত্রুটিযুক্ত মেরামতের কারণে আবারও তা ভেঙে যায়। তবে এবার যেন শক্তিশালী বাঁধ তৈরি করা হয় এমনটাই দাবি কৃষকদের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। নাটোরের বাজারের চেয়ে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে ডিম ও দুধ। ৭০ টাকা লিটার দুধ এবং ৩৬ টাকা হালিতে মিলছে ডিম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শহরের প্রাণী সম্পদ কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, স্বল্প মূল্যে দুধ ও ডিম কিনতে পেরে ক্রেতারা কি বলছেন, আর এই স্বল্প মূল্যে ডিম দুধের ক্রেতাদের চাহিদা কেমন দেখছেন আপনি? যে গালিব, আপনি জানেন যে যেহেতু পবিত্র মাহে রমজান চলছে, এই মাহে রমজান মাস উপলক্ষে জেলা প্রাণী সম্পদ কার্যালয় এবং পোলট্রি এবং ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদের সহযোগিতায় কিন্তু আজকের এই স্বল্প মূল্যে যে ডিম এবং দুধ সেটি কিন্তু বিক্রয় করা হচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে ডিম বিক্রয় করা হচ্ছে ৩৬ টাকা হালি, অর্থাৎ আর দুধ বিক্রয় করা হচ্ছে ৭০ টাকা লিটার। এখানে কিন্তু একটু নির্দেশনা দেওয়া রয়েছে যে একজন ক্রেতা সর্বোচ্চ 10টি ডিম এবং সর্বোচ্চ 1 লিটার করে দুধ তারা ক্রয় করতে পারবেন এবং তারা একবারই পারবেন এটি। এবং জেলা প্রাণী সম্পদ কার্যালয় যেটি বলছে যে তারা প্রতিদিন কিন্তু 600 ডিম এবং 20 লিটার যে দুধ রয়েছে তারা কিন্তু সেটি বিক্রয় করছে। তবে আমরা যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে স্বল্প মূল্যে তারা যেটি পাচ্ছেন এতে তারা কিন্তু অনেকটাই খুশি। বাজারে যে ডিম তারা 40 থেকে 42 টাকা হালি পেতেন সেই ডিম কিন্তু এখানে তারা 36 টাকা হালি পাচ্ছেন, অর্থাৎ 5 থেকে যে 6 টাকা সাশ্রয় হচ্ছে ক্রেতাদের, তারা কিন্তু এতে খুশি। এছাড়া যদি বলি যে দুধের বিষয় যদি বলি, দুধ কিন্তু বাজারে 80 থেকে 85 টাকা লিটার, এখানে কিন্তু 70 টাকা লিটার দুধ বিক্রয় করা হচ্ছে। এটা করে যারা ক্রেতারা রয়েছেন তারা যেটি বলছে যে তাদের যে এই পবিত্র রমজান মাস রয়েছে তারা কিন্তু সেভাবে তারা সাশ্রয় করতে পারছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্য অনুযায়ী তারা কিনছেন। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু চাহিদা বেশি, অর্থাৎ 10টা থেকে কিন্তু 12টা পর্যন্ত এটি তারা দিচ্ছেন এবং সেভাবে কিন্তু চাহিদা তারা পূরণ করতে পারছেন না, যার কারণে আগামী দিন থেকে হয়তো 600 ডিমের জায়গায় তারা আরো 200 বাড়িয়ে হয়তো 800 ডিম করবেন। এতে করে কিছুটা হলো তারা চাহিদা পূরণ করতে পারবেন বলে তারা আমাদেরকে এমনকি জানিয়েছেন এবং ছুটির দিন ব্যতীত তারা কিন্তু প্রতিদিনই এই ডিম এবং দুধ বিক্রয় কার্যক্রম তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে জানানো হয়েছে। তো গালিব, এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এদিকে হিলিতে প্রথমবারের মতো শুরু হয়েছে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। তবে খেজুর ও ছোলা না থাকায় ক্ষুব্ধ সুবিধাভোগীরা। এ নিয়ে আরও জানাতে শহরের গোডাউন মোড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, টিসিবি পণ্যে কী ধরনের সুবিধা পাচ্ছেন ক্রেতারা, কিন্তু প্যাকেজে খেজুর আর ছোলা না থাকার বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন?
গালিব, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে টিসিবির যে প্যাকেজটি রয়েছে সেখানে বর্তমান যে সুবিধাটা পাচ্ছে যারা সুবিধাভোগী রয়েছেন তারা মূলত 5 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি এবং 2 কেজি মসুর ডাল। তবে রমজান মাসে খেজুর এবং ছোলা দেবার কথা থাকলেও সেটি মফস্বল পর্যায়ে না দেওয়ার কারণে যারা কার্ডধারী রয়েছে তাদের মধ্যে আমরা এক ধরনের ক্ষোভ দেখতে পেয়েছি। তারা যেটি বলছেন যে বরাবরই যে সরকারি আসুক না কেন তারা মফস্বল এবং শহরের মধ্যে একটা পার্থক্য তৈরি করে এবং পার্থক্য তৈরি করার কারণে তারা কিন্তু অনেক পণ্য থেকে বঞ্চিত হয়ে যায়। যে পণ্যগুলোর বাজারে দাম বেশি সেই পণ্যগুলো শহরের ট্রাকসেল গুলোতে স্বল্প মূল্যে টিসিবির মাধ্যমে বিক্রি করা হয়, কিন্তু মফস্বলের যে টিসিবি পণ্যগুলো কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সেই পণ্যগুলো যুক্ত করা হয় না, যার কারণে অনেকটাই তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছেন যে আসলে সেই সুবিধাগুলো যদি মফস্বল পর্যায়ে পর্যন্ত দেওয়া হয় তাহলে সে তাদের জন্য অনেকটাই ভালো হবে। বর্তমানে বাজারে কিন্তু ছোলা, বুট এবং খেজুর এই দুটি পণ্যের যে চাহিদা বা দাম রয়েছে সেটি যদি টিসিবি পণ্যের মাধ্যমে যদি পেত কার্ডধারীরা তাদের জন্য ভালো হতো বলে তারা কিন্তু বলছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি গালিব যে প্রথমবারের মতো স্মার্ট কার্ডের মাধ্যমে কিন্তু হিলিতে এই টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তবে এই স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরুর ফলে কিন্তু যারা সুবিধাভোগী রয়েছে তাদের ভোগান্তি কিছুটা কমেছে। কারণ হিসেবে তারা যেটা বলছেন যে আসলে দীর্ঘ সময় আর লাইনে দাঁড়াতে হচ্ছে না, তারা এসে কার্ডটি শো করছেন এবং খুব দ্রুত সময় তাদের কার্ডের যে যাচাই বাছাই কাজ সেটি শেষ হয়ে তারা কিন্তু টিসিবি পণ্য নিয়ে ফিরতে পারছেন। তবে তারা যেটি বলছেন বেশ কিছু অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে 10,571 জন কার্ডধারী কিন্তু এই উপজেলাতে টিসিবির পণ্য পেত, সেটি কিন্তু কমে এখন 7,038 জনে এসেছে। তো সব মিলিয়ে এই ছিল গালিব আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। বান্দরবানের বিভিন্ন উপজেলায় প্রাকৃতিক ঝিরি ঝর্ণা থেকে নির্বিচারে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন পাথর উত্তোলনে কোনো অনুমতি না দিলেও স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই কার্যক্রম চালাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে পাহাড়ের পরিবেশ। বান্দরবান থেকে রিজভী রাহাতের তথ্য ছবিতে বিস্তারিত। পাহাড়ি ঢলের পানি চলাচলের জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে তৈরি করা হয় এই ব্রিজটি। যদিও পুরো ছড়াই এখন শুকিয়ে চৌচির, দেখে যে কারো মনে হতে পারে এটি গ্রামীণ কোনো সড়ক। স্থানীয়রা বলছেন এই ছড়ার বিভিন্ন জায়গায় গর্ত করে তুলে নেওয়া হয়েছে পাথর। দীর্ঘদিন ধরে এমন পাথর উত্তোলন করায় শুকিয়ে গেছে পুরো ছড়া। একই অবস্থা বেশিরভাগ ছড়া ও ঝিরির। এদিকে অবাধে পাথর উত্তোলনে বাড়ছে পানির সংকট, একই সঙ্গে কমছে কৃষি আবাদ। স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন চলছে বলছেন স্থানীয়রা। 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে আপনার সব পাথর তুলে ফেলছে। আপনারা যে পাথরগুলো যদি এখান থেকে যদি নিয়ে যান তাহলে আমাদের কোনো খাওয়ার পানিও তো আমরা পাবো না। এই ঝিরি থেকে মাটি খনন করে পাহাড় খনন করে বিপুল সংখ্যক পাথর উত্তোলন করতেছেন। পাথর তোলার কোনো অনুমতি নেই, কিন্তু তবুও আমাদের এই এলাকায় কিছু প্রভাবশালী লোকজন মানে অনুমতি না নিয়ে মানে এখান থেকে ইট পাথর সব নিয়ে যাচ্ছে। এদিকে উপজেলা প্রশাসন বলছে পাথর তোলা নিষিদ্ধ হলেও অনেকেই আগের নেয়া অনুমতিপত্র দেখিয়ে ঝিরি ও পাহাড় খুঁড়ে পাথর উত্তোলন করছে। এ বিষয়ে বিভিন্ন সময় অভিযান চলমান রয়েছে বলছেন কর্মকর্তারা। আমি ব্যাপারটা সম্পর্কে জেনেছি, ইতিমধ্যে আমি আমাদের বান্দরবানের যে পরিবেশ অধিদপ্তর তাদেরকে ব্যাপারটা জানিয়েছি। তারা অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন, সহসায় হয়তো তারা আসবেন। আমি ইতিমধ্যে আমাদের ওখানে যে বাংলাদেশ সীমান্তে যে বিজিবি আছেন তাদেরকেও জানিয়েছি, তারাও ব্যাপারটা নিয়ে কাজ করছেন। দুর্গম এলাকায় শুধু আইন প্রয়োগ করে পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছে প্রশাসন। সেজন্য স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির তাগিদ দিচ্ছেন তারা। এখন বান্দরবান। রোজার শুরুতেই বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে বিপাকে স্বল্প আয়ের মানুষ। ভোক্তাদের দাবি সরবরাহ স্বাভাবিক থাকলেও কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কোন কোন পণ্যের দাম এখন বেড়েছে আর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন কিনা, ভোক্তারা কি বলছেন?
গালিব, ময়মনসিংহের বাজারের পরিস্থিতি যদি আমি একটু জানাই, এটি হচ্ছে যে বেশ কিছু পণ্যের দাম কিন্তু এই রোজার শুরুতেই বেড়েছে, যার কারণে কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বেকায়দায় রয়েছেন এবং বাজারে এসে কিন্তু অনেকে হিসাব মেলাতে পারছেন না। তবে কিছু কিছু পণ্যের দাম কিন্তু স্বাভাবিক অবস্থায় বা কিছুটা কমেছে, তবে বেশিরভাগ পণ্যেরই কিন্তু দাম কিছুটা বেড়েছে। আমরা যে বাজারটিতে রয়েছি সেই বাজারটিতে এখন যেটি যদি একটু জানাই যে সবচেয়ে বেশি বাজারে সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। অর্থাৎ এই মেছোয়া বাজারে কিন্তু প্রত্যেকটি দোকানেই যদি খোঁজ নেওয়া যায়, সব দোকানেই প্রায় কিন্তু এটির একটি অভিযোগ রয়েছে যে চাহিদা অনুযায়ী বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু পাচ্ছেন না। কিন্তু খোলা যে সয়াবিন সেটি আছে, সেটি বিক্রি হচ্ছে, তবে সেটিও কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। যেমন এখন প্রতি লিটার যে বোতলজাত সয়াবিন এটি 175 টাকা রেট রয়েছে, কিন্তু খোলা যে সয়াবিন সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 190 থেকে 200 টাকা পর্যন্ত। এবং অন্যান্য বাজারের কথা যদি একটু বলি, বাজারে কিন্তু মশলার বাজারে বেশ প্রভাব পড়েছে, মশলার দাম বেশ বেড়েছে, বিশেষ করে এলাচের দাম বেড়েছে। আমরা যদি একটু জানাই যে এলাচের দাম কেজি প্রতি প্রায় 1000 টাকা বা তারও বেশি বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন বর্তমানে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 4600 টাকা থেকে 4800 টাকা পর্যন্ত, যেটি প্রায় এই রোজার আগেও কিন্তু আরও প্রায় 1800 টাকা কম ছিল। এছাড়া অন্যান্য বাজারের কথা যদি বলি, এখানে জিরা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি, দারুচিনি বিক্রি হচ্ছে 480 টাকা কেজি, ধনিয়া বিক্রি হচ্ছে 175 টাকা কেজি। এগুলো কিন্তু সবগুলাতেই কিছু কিছু দাম বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে যে বাজারটিতে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুদি দোকানের সামনেই কিন্তু শসা এবং লেবু নিয়ে বসেছেন এক দোকানি। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে শসার দাম কিন্তু গতকালের তুলনায় 10 টাকা কেজিতে বেড়েছে, এখন 40 টাকা কেজি শসা বিক্রি হচ্ছে এবং লেবু কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখানে 60 টাকা হালি, অর্থাৎ 4টি লেবু কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এছাড়া নিত্য পণ্যের অন্য যে বিষয়, যেমন পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। এবং এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আলু, পেঁয়াজ, রসুন এবং আদা এই দামগুলো কিন্তু খুব একটা বাড়েনি, তবে শসা, লেবু সহ এবং নিত্য তরকারির যে সবজি রয়েছে সবজির দামও কিন্তু কিছুটা অন্য দিনের তুলনায় বেশি কিছুটা বেড়েছে। এবং ইফতার সামগ্রীর কথা আসলেই কিন্তু প্রথম আসে খেজুরের নাম। তো খেজুর কিন্তু কিছুটা বেড়েছে। আমরা গতকাল এবং এর আগের দিন আমরা বাজারে কথা বলেছিলাম যে খেজুরের দাম যে অবস্থায় ছিল এখন কিছুটা বেড়েছে, কেজি থেকে 20 থেকে 50 টাকা পর্যন্ত খেজুরের দাম বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা যদি একটু বলি যে বাজারে মিসকেল ভিআইপি নামের খেজুর রয়েছে, এটি 1350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মরিয়ম ভিআইপি খেজুর যেটি 1250 টাকা বিক্রি হচ্ছে। আজুয়া খেজুর বিক্রি হচ্ছে 1100 টাকায়। সুক্কারি খেজুর বিক্রি হচ্ছে 900 টাকা এবং মাবরুম মরিয়ম জাতের খেজুর রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1000 টাকা এবং মাশরুর নামের এক ধরনের খেজুর রয়েছে সেটি 650 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে কিছু ক্ষেত্রে পণ্যের দাম বেড়েছে, কিন্তু বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তারপরেও কিন্তু এর প্রভাব বাজারে পড়ছে না। আমরা যদি একটু বলি যে বাজারের যে মনিটর করার কথা রয়েছে প্রশাসনের বা ভোক্তা অধিকারের, আমরা কিন্তু বাজারে তাদের কোনো উপস্থিতি দেখিনি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে কুমিল্লা জেলা প্রশাসন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, অভিযানের সবশেষ খবর জানাবেন। আমি রয়েছি কুমিল্লা রাজগঞ্জ বাজারে। এখানে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা কিন্তু বাজার মনিটরিং চালাচ্ছেন, বিএসটিআই, ভোক্তা অধিকার এবং একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকেও চালানো হচ্ছে। এখন আমরা যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা রাজগঞ্জ বাজারে। এই রাজগঞ্জ বাজারে খুচরা বাজার দোকানগুলোতে আমরা দেখেছি যে জেলা প্রশাসন একেবারে স্বয়ং উনি নিজে এসেছেন বাজার মনিটরিং করার জন্য। এখানে বিশেষ করে তেলের যে সংকট রয়েছে কুমিল্লার খুচরা বাজারগুলোতে, একই সঙ্গে হচ্ছে গরুর মাংস, মুরগি, সে সঙ্গে সবজির যদি কথা বলি, সবজির মধ্যে হচ্ছে যে লেবু বা অন্যান্য যে আপনার
রোজার এই যে ধরনের পণ্য সামগ্রী আসলে খুবই প্রয়োজন রোজাদারদের জন্য, সেই বাজারগুলো আসলে মনিটরিং করছেন কেন বাজারে সংকট তৈরি হচ্ছে এবং দাম বাড়ছে রমজানকে ঘিরে, সেই বিষয়টাকে আসলে তারা প্রাধান্য দিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেই কিন্তু তারা মনিটরিং চালাচ্ছেন এবং যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদেরকে সাবধান করা হচ্ছে। একই সঙ্গে তারা যেন কোনো ধরনের সংকট বা সিন্ডিকেট তৈরি করে ক্রেতাদের সাথে প্রতারণা না করতে পারেন সেই বিষয়ে আসলে খোঁজ নিচ্ছেন। এই অভিযানে আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের সঙ্গে আমরা দেখেছি যে ভোক্তা এবং বিএসটি আমরা দেখেছি যে তারা কুমিল্লার যে ফলের বাজারগুলো রয়েছে, ফলের বাজারে মানবদেহের জন্য ক্ষতিকর যে ফরমালিনটি ব্যবহার হয়ে থাকে সেগুলোর উপরে তারা কিন্তু ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে আমরা দেখেছি যে তারা সেগুলো পরীক্ষা করছেন এবং বিএসটি এর অনুমোদনবিহীন যে সকল পণ্য বাজারে পাওয়া যাচ্ছে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আসলে তারা ব্যবস্থা নিচ্ছেন। জেলা প্রশাসক তিনি আমাদের সঙ্গে আসলে আমরা খুব বেশি এখনো কথা বলতে পারিনি। অভিযান শেষ করে উনি আমাদের সঙ্গে কথা বলবেন। আসলে তাদের বার্তা কি থাকবে বাজার মনিটরিংয়ের শেষে এবং বিক্রেতাদের বিষয়ে কি ধরনের মনিটরিং থাকবে এবং তেলের বাজার সংকট দূর করতে আসলে কি ধরনের উদ্যোগ তারা নেবেন সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। তো এই ছিল গালিব কুমিল্লা থেকে। কুমিল্লায় বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হচ্ছে সে বিষয়ে সর্বশেষে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। শেষ করছে এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।